আমাদের গল্প আরও ভালোভাবে এনজয় করতে হেডফোন ব্যবহার করুন। জন্তু জানোয়ার হত্যা বা অত্যাচার দণ্ডনীয় অপরাধ। গল্পের প্রয়োজনে লেখক যা বর্ণনা দিয়েছে তা তার কল্পনা প্রসূত। তিন মজলিসি আড্ডার থেকে কোনো প্রাণীর হত্যা বা কোনো প্রাণীর ওপর অত্যাচার সমর্থন করে না। ওয়েলকাম ব্যাক টু মজলিসি আড্ডার ঠিক। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি যে মানুষের জীবনে এমন অনেক রকম মুহূর্ত আসে যে মুহূর্তে কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা আমরা বিচার করে উঠতে পারি না। ঠিক সেরকমই একজন খুনি একজন খুনি কিন্তু অবশ্যই অপরাধী, কিন্তু তার অপরাধটা আজকের দুনিয়ায় আরো অন্য অপরাধের পরিপ্রেক্ষিতে কতটা বড় সেটা তর্ক সাপেক্ষ। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে সেরকমই একটা গল্প নিয়ে এসেছি আমরা। আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা খুনি। গল্প পাঠে সায়ক এবং অন্যান্য চরিত্রে নীলাঞ্জন ও দেবশঙ্কর। গল্পের সূত্রধার আমি পূজা। শুরু হচ্ছে খুনি। ডালটনগঞ্জ, রাঁচি, হাজারিবাগ শহরগুলো ছুঁয়ে ছুঁয়ে যে রাস্তাটা চলে গেছে এদিক থেকে ওদিক, যে সড়কটা ধরে যাত্রীবাহী ও মালবাহী বড় বড় বাস ও ট্রাকগুলো অনবরত যাতায়াত করছে, সেই সড়কটা থেকেই সোজা জঙ্গল ও পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে ঘুরে ঘুরে উঠে গেছে যে অপ্রশস্ত সড়কটা, সেই সড়কটা ধরেই কাঠের ব্যবসায়ী সুন্দর সিংয়ের জিপটা থার্ড গিয়ারে ধীরে ধীরে উপরে উঠছিল। বাঁ হাতটা স্টিয়ারিংয়ের উপরে। কোথাও এক পাশে গভীর খাদ, অন্য পাশে খাড়া পাহাড় উঠে গিয়েছে, কোথাও দুই দিকেই পাহাড় আর জঙ্গল। পথটা সেখানে বেশ সংকীর্ণ, তাহলেও কোনো কোনো জায়গায় পথটা কিছুটা প্রশস্ত বলে দুটো জিপ বা একটা ট্রাক ও একটা জিপ পাশ কাটিয়ে পরস্পর যেতে পারে। ডালটনগঞ্জ থেকে ফিরছিল সুন্দর সিং। হাদিনিবাস তার পাঞ্জাব হলেও দুই পুরুষ ধরে ওরা রাঁচির অধিবাসী। সেখানকারই স্কুল কলেজে পড়েছে সুন্দর সিং। বয়স 35-এর মধ্যে হবে। লম্বা, বলবান, দীর্ঘদেহী। শরীরের কোথাও মেয়েদের বাহুল্য মাত্র নেই। বিশাল উন্নত চেহারা, একরোখা দুর্জয় সাহসী। বেলা পড়ে গিয়েছে। নিম্নভূমিতে হয়তো বেশ ধূসর আবছায়া ঘনিয়ে এসেছে এতক্ষণ। নিম্ন পাহাড়ের উপরে এখনো কিছুটা আলো গাছপালার এদিক ওদিক ছড়িয়ে আছে। পরনে সুন্দর সিংয়ের পাতলুন, গায়ে একটা হাওয়াই শার্ট, মাথায় পাগড়ি, দাড়ি গোঁফ কিন্তু নিখুঁতভাবে কামানো। পাশেই রাখা আছে রাইফেলটা। গত যুদ্ধে ও একজন পাঞ্জাব রেজিমেন্টে অফিসার ছিল। 21 বছর বয়সে আর্মিতে কমিশনড অফিসার হয়ে ঢুকেছিল, কিন্তু শেষ পর্যন্ত চাকরি করতে পারেনি। বাঁ হাতটা জখম হয় একটা স্প্লিন্টার লেগে। শেষ পর্যন্ত সে হাতটা কনুইয়ের কাছ থেকে অ্যাম্পিউট করতে হয়। বিকলাঙ্গ হয়ে চাকরি থেকে ইনভ্যালিড পেনশন নিয়ে সে চলে আসে। চাকরি থেকে সসম্মানে অবসর গ্রহণের পর কটা মাস খুব মনমরা হয়ে গিয়েছিল সুন্দর সিং। জীবনটা যেন একেবারে মিথ্যে হয়ে গিয়েছিল তার কাছে। নিদারুণ একটা হতাশায় কেমন যেন অবসন্ন হয়ে থাকতো দিনরাত্রি। অবশ্য বাইরে থেকে চট করে কেউ বুঝতে পারতো না যে কনুইয়ের নিচ থেকে তার হাতটা নেই, সেখানে একটা কৃত্রিম হাত লাগানো। কনুইয়ের নিচ থেকে বাদ দিয়ে যে হাতটুকু তার অবশিষ্ট ছিল, উপরের দিকে সেটার পেশিতে শক্তি তার কম ছিল না, এবং বাকি অংশটুকু কৃত্রিম হলেও ওই পঙ্গু হাতটার সাহায্যে সে অনেক কিছুই করতে পারত, যেমন গাড়ি চালানো বা রাইফেল ছোড়া। প্রথম প্রথম সত্যিই কষ্ট হতো সুন্দর সিংয়ের, কিন্তু ক্রমশ শরীরের অন্যান্য অংশের সঙ্গে সে হাতটাকেও সে চমৎকারভাবে মানিয়ে নিয়েছিল।
ঘর কোনো জীবনটা কোনোদিনই সে পছন্দ করত না। আর্মি থেকে অসময়ে অবসর নিলেও যে টাকা সে পেয়েছিল তাতে তার হয়তো ছোটখাটো ব্যবসা রাঁচি শহরে ফেদে বসতে পারত, কিন্তু তা সে করল না। ছোটনাগপুরের জঙ্গলের গাছের ইজারা নিয়ে সে কাঠের ব্যবসা শুরু করে দিল। জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে একটা পুরনো সার্কিট হাউস ছিল। সরকার সেটা পরিত্যাগ করে আরো খানিকটা নিচে একটা নতুন সার্কিট হাউস বানিয়ে নিয়েছিল। চমৎকার একটা বাংলো প্যাটার্নের বাড়ি, উপরে টালি, মেঝেটা তক্তা দিয়ে তৈরি উডেন ফ্লোর, আর দেওয়ালগুলোও কাঠের। সরকারের কাছ থেকে ওই বাংলোটা কিনে নিয়ে সুন্দর সিং তার মনের মতো একটা ডেরা তৈরি করে নিয়েছিল। দুটো বেডরুম, একটা কিচেন ও তার পাশে বাথরুম। সামনে আধ মানুষ সমান উঁচু কাঠের মজবুত রেলিং দিয়ে ঘেরা। চারদিকের সীমানা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। তার গায়ে গায়ে ঘন হয়ে লতিয়ে উঠেছে বনলতা। একা মানুষ, সহায় একটি ভৃত্য ঝুমরু। লোকটি একজন আদিবাসী, বয়স 24-25 হবে। বলিষ্ঠ দেহটার দিকে তাকালে ঝুমরুকে মনে হতো যেন একটা কালো কোষ্টি পাথরে গড়া মানুষ। সরল কিন্তু দুঃসাহসী। প্রভুর মতো ঝুমরুও যেন একটু খামখেয়ালি প্রকৃতির। অক্টোবরের শেষ, নভেম্বর আশি আশি করছে। ইতিমধ্যেই ওই অঞ্চলটায় বেশ শীত নেমেছে। সন্ধ্যার পরই বেশ শীত শীত করে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। পাশেই সিটের উপর সোয়েটারটা রাখা থাকলেও সুন্দর সিং সেটা গায়ে চড়ায় না। গাছের শীর্ষে শীর্ষে পাতায় পাতায় এতক্ষণ যে দিনান্তের শেষ আলোর আলপনা আঁকা চলছিল, সেটা ইতিমধ্যে কখন যেন মুছে গিয়েছে আসন্ন সন্ধ্যার ঝাপসা অন্ধকারে। নিচের দিকে জমাট বেঁধে উঠেছে বেশ অন্ধকার। নিচের দিকে আরো দূরে তাকালে প্রধান সড়কটায় চোখে পড়ে এক আধটা ট্রাকের হেডলাইট। ট্রাকগুলো কোনোটা ডালটানগঞ্জের দিকে চলেছে, কোনোটা ওই দিক থেকে আসছে। সারাটা রাত ধরেই ট্রাকগুলি অমনি রাতের অন্ধকারে হেডলাইট জ্বালিয়ে আসা যাওয়া করে। একটা সিগারেট ধরাতে পারলে ভালো হতো, কিন্তু তাহলে জিপ থামাতে হবে। সুন্দর সিং এর ইচ্ছা করে না জিপ থামাতে। বাংলো বাড়িটার প্রায় কাছাকাছি এসে গেছে সুন্দর সিং। হঠাৎ একটা ফায়ারিং এর শব্দ শোনা গেল। শব্দটা পাহাড়ের গায়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে চলল। ফায়ারিং এর আওয়াজটার সঙ্গে সঙ্গে সুন্দর সিং একই সঙ্গে ক্লাচ ও ব্রেক চেপে দিয়েছিল। সামনেই চড়াই শেষে খানিকটা সমতল জায়গা। রাস্তাটা সেখানে বেশ একটু চওড়া, আর চড়াই নেই। সামনে কিছু দূরে তার বাংলো, যার নাম সবাই জানে, নীলকুঠি। সুন্দর সিং এর বাংলো, নীলকুঠি। স্থানীয় আদিবাসীরাই বাংলোটার নাম দিয়েছে সিংজি নীলকুঠি, দেওয়ালে অ্যাসবেস্টাসের গায়ে ঘন নীল রং লাগানোর জন্য। জিপ গাড়িটা থামানোর সঙ্গে সঙ্গেই নজরে পড়েছিল ঘনায়মান ধূসর আবহাওয়াতে একটা ঘোড়া। তার পাশে দাঁড়িয়ে একটা লোক। লোকটা খুব লম্বা নয়, মাঝারি, কিন্তু রোগা। পরনে একটা প্যান্ট ও গলাবন্ধ কোট। মাথায় একটা মিলিটারিদের চোর ক্যাপ, এক মুখ দাড়ি। লোকটার হাতে তখনও ধরা ছিল তার টোনলা বন্দুক। সিটের উপরে পাশেই রাখা 5 সেলের হান্টিং টর্চটা নিয়ে সুন্দর সিং জিপ গাড়ি থেকে নামলো। লোকটা যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই রাস্তাটার ডান দিক ঘেঁষে একটা অর্জুন গাছ। कौन है? সুন্দর সিং দুপা এগিয়ে হাতের হান্টিং টর্চের আলো ফেলল সামনে।
আরো স্পষ্ট দেখা গেল টর্চের তীব্র আলোয় লোকটাকে। সুন্দর সিং এর প্রশ্নের কোনো জবাব দিল না লোকটা। পাশেই দণ্ডায়মান ঘোড়াটা একবার চিহি চিহি ডেকে পিছনের পা দুটো ঠুকল। লোকটা পিছনে ফিরে দাঁড়িয়েছিল। कौन है आप? सुनते हो? সুন্দর সিং এর দিকে এবার লোকটা ফিরে দাঁড়ালো এবং বলল, জি, শের। সুন্দর সিং উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি একটু আগে ফায়ার করেছিলে? হ্যাঁ, ও একটা শের হঠাৎ। সুন্দর সিং যেন কি বলতে যাচ্ছিল, কিন্তু তার বলার আগেই লোকটা প্রশ্ন করল, আগে সুন্দর সিং এর কোঠি এখান থেকে কত দূর বলতে পারো? এই তো সামনেই 150-200 গজ হবে। তো সুন্দর সিং এর কোঠি দিয়ে তোমার কি হবে? সেখানেই আমি যেতে চাই। সুন্দর সিংকে তুমি চেনো? ও এককালে চিনতো, দোস্তি ছিল আমার। তবে সে অনেক বছর আগের কথা। এখন হয়তো সে আমাকে চিনতে পারবে না। সুন্দর সিং তখন মনের মধ্যে আতি পাতি করে স্মৃতির ঝুলি হাতড়াচ্ছে। পুরনো দোস্ত কে হতে পারে? হাতের টর্চটা নিভিয়ে সুন্দর সিং বললে, সুন্দর সিং এর কোঠিতে তুমি যেতে চাও? হ্যাঁ জি। ওই ঘোড়াটা কি তোমার? জি স্যার, এখন আমারই বটে। সুন্দর সিং এর নীলকুঠি সামনেই। আমি আগে আগে যাচ্ছি জিপ নিয়ে। তুমি তোমার ঘোড়ায় চেপে পেছনে পেছনে এসো। ঠিক আছে, তবে তাই চালিয়ে। জিপের হর্ন শুনে চন্দ্র ছুটে আসে গেটের সামনে। গেটটা ঠেলে খুলে দেয়। সঙ্গের অশ্বারোহী অশ্বপৃষ্ঠ থেকে লাফ দিয়ে নামে। সেটার পৃষ্ঠদেশে দুটো চাপড় দিয়ে বললে, जा बेटा, लौट जाओ अपने मालिक के पास। ঘোড়াটা কি তোমার নয়? नहीं স্যার। ঝমড়ু, জি সাহেব। ঘোড়াটাকে কম্পাউন্ডের মধ্যে বেঁধে রাখ। সেই সেটটা আজ আবার উপরে উঠে এসছে। আশেপাশেই হয়তো কোথাও আছে। ঠিক আছে সাহেব। চলিয়ে অন্দর মে। আমি अंदर যাব? হ্যাঁ, আপনি তো সুন্দর সিং এর কোঠি খুঁজছিলেন। জি हाँ। এটাই সেই কোঠি। मतलब আমি বুঝলাম না ঠিক। আমি সুন্দর সিং। अच्छा, आप मतलब আপনি সুন্দর সিং? হ্যাঁ, তাই তো জানি। চলুন। लेकिन सिंह जी। কি হলো? চলুন অন্দরে। আগে আপনি তো এখনো আমার পরিচয় জানেন না। হবে হবে, ভেতরে চলুন আগে। চা পান করতে করতে আপনার পরিচয়টা নেওয়া যাবে এখন। লোকটি আর আপত্তি করল না। সিংজির সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করল। বসার ঘরটি সুন্দর সিং এর ভারী সুন্দর সাজানো গোছানো। মেঝেতে পুরু কার্পেট বিছানো, খান কয়েক বেতের সোফা, তাতে কয়রের গদি। জানালায় মোটা নীল রঙের খদ্দরের পর্দা। এক কোণে একটা উঁচু টেবিলের উপরে রাখা একটা বাঘের মুখ ট্যান করা। একটা ছোট বুককেস, ইংরেজি ও বাংলা বইতে ঠাসা। পাঞ্জাবি হলেও সুন্দর সিং খুব ভালো বাংলা জানে এবং বাংলা কাব্য, গল্প ও উপন্যাস খুব প্রিয় তার। বসুন, बैठिए। আগন্তুক সুন্দর সিং এর মুখের দিকে একবার তাকালো, তারপর একটা বেতের সোফার ওপর বসে পড়ল। পা দুটো সামনের দিকে টান টান করে সোফার পাশে হাতের বন্দুকটা নামিয়ে রাখলো কার্পেটের উপর। সুন্দর সিং দেখল লোকটার পায়ে জীর্ণ ধুলো মাটি মাখা একটা ভারী রাবার সোলের বুট জুতো। আরেক নজরে পড়ল সুন্দর সিংয়ে। পরনে প্যান্ট, গলাবন্ধ কোট দুটোই জীর্ণ ধুলোয় মলিন।
জামা কাপড় থেকে যেন একটা কেমন পোটকা গন্ধ বেরোচ্ছে। ঝুমরু চা নিয়ে এলো ট্রেতে। খোলা দরজার পথে হু হু করে ঠান্ডা হাওয়া আসছে। ঘরের কোণে রাখা সেজবাতির আলোর শিখাটা থেকে থেকে কেঁপে উঠছে। लीजिए चाय पीजिए। বলতে বলতে এক কাপ গরম চা তুলে দিল সুন্দর সিং লোকটার হাতে। চায়ের কাপে কয়েকটা চুমুক দিয়ে সুন্দর সিং লোকটার দিকে তাকিয়ে বলল, তারপর বলুন আমার কাছে এসেছেন কেন? कि मिस्टर सिंह आप शायद मतलब আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না। কিছু মনে করবেন না, সত্যি এখনো আপনাকে আমি চিনতে পারিনি। सच में চিনতে পারেননি? হুম, না। আগে সংবাদপত্রে মানে আখবার মে আমার ফটো তো অনেকবার ছাপা হয়েছে, কখনো আপনার চোখে পড়েনি? মতলব ये চেহারা, এই মুখ বা গালে এই লম্বা ক্ষত চিহ্নটা, এই যে পুরো উপরে কাটা দাগটা বাঁদিকে, অবশ্য তখন দাড়ি ছিল না, মানে আমি দাড়ি রাখতাম না। আপনার ফটো আকবারে ছাপা হয়েছে অনেকবার। কি ব্যাপার জানেন, সপ্তাহে দুবারও বেশি আকবার আমার কাছে আসে, তবে সামনের পাতা ও সংবাদের বড় বড় মোটা হেডলাইনগুলো ছাড়া আমি বড় একটা পড়ি না। ऐसा क्यों? কি জানেন, ওই সব রাজনীতির কচকচানি, দেশের 200 রকম পার্টি বা দলের দলীয় খবর, কিংবা কবে কোথায় কোনো দুর্ঘটনা ঘটলে ও সবে আমি কোনো ইন্টারেস্ট পাই না। তাই নেই তো আমার দাগ আপনার চোখে পড়তো, তার সঙ্গে একটা ঘোষণা, এবং আমার নামটাও হয়তো আপনার অজানা থাকতো না। আমার নাম জগজিৎ সিং। যদিও পাঞ্জাবের লোক, আমি মানে আমার পিতামহ পর্যন্ত পাঞ্জাবেই ছিলেন। আমার বাবা কলকাতায় চলে আসেন ব্যবসা করবার জন্য, ওই ট্রাক ও লরির ব্যবসা। মানে বলতে পারেন বাংলাদেশেই প্রায় সেটেল করেছিলেন, বাঙালি মেয়েকেও বিয়ে করেছিলেন। মতলব আমার বাবা পাঞ্জাবি হলো, মা বাঙালি। আমারও ইতিহাস কতকটা তাই। তা আপনি বাংলা জানেন? আরে জানি বই কি, লিখতে পড়তে সব কিছু পারি। তা আমার কাছে কেন এসেছেন তা তো বললেন না। আগে মতলব কটা দিন আমার একটু বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম? হাজি, মানে আমি যে কি ক্লান্ত, একটা তাড়া খাওয়া জন্তুর মতো না যেখানে কাল সেখানে। वैसे आपको মানে আপনার যদি কোনো অসুবিধা না হয়, শুনছিলাম আপনি একা মানুষ, তাই। বেশ তো, এখানে থাকতে চান থাকুন। ধন্যবাদ, কিন্তু থাকবার আশায় তো এসেছি। তবে আমার সত্যিকার পরিচয়টা বোধহয় আপনাকে না জানালে আমার অন্যায় হবে। আমি একজন পলাতক খুনি, আসামি। লোকটার দিকে বারবার তাকিয়ে মনের মধ্যে যে খুঁতখুঁত করছিল সুন্দর সিং এর, লোকটার চেহারা, চাল চলন, বেশভূষা সবকিছুরই যেন একটা জবাব খুঁজে পায় সুন্দর সিং এতক্ষণে। আগে আপনাদের এই তল্লাটে এসেছি আমি প্রায় 3-15। দিনের বেলা সর্বক্ষণ কোনো না কোনো একটা নিরাপদ জায়গায় গা ঢাকা দিয়ে থাকি। তারপর রোদ পড়ে এলে, অন্ধকার একটু একটু ঘনিয়ে এলে সেখান থেকে বেরিয়ে পড়ি একটা আশ্রয়ের সন্ধানে, যেখানে কটা দিন নিশ্চিন্তে আরামে একটু বিশ্রাম নিতে পারি। সেদিন ডাল্টনগঞ্জে একটা চায়ের দোকানে আপনার নাম ও আপনার নীলকুঠির কথা শুনেছিলাম, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না আপনাকে বা আপনার নীলকুঠিকে। তা হঠাৎ আপনার মনে হলো কেন যে আপনি সেই নিরাপদ নিশ্চিন্ত আশ্রয় আমার এখানে পাবেন? আমরা দুজনেই সিং বলে নাকি? আরে নেই, তা নয়।
তবে আগে লোকটার মুখেই শুনেছিলাম আপনার যেমন দুর্জয় সাহস তেমনি আপনি দিলদরিয়া আছেন। কথাটা যদি সত্যিই হয় তাহলেও একজন পলাতক খুনিকে আমি আশ্রয় দেব ভাবলেন কেন? কেন ভাবলাম তাই না, অবশ্যই বলতে পারবো না ঠিক কেন। যে লোকটা আমার কথা আপনাকে বলেছিল সে কি বলেনি যে ডালটনগঞ্জের এসপি মিস্টার চ্যাটার্জি আমার বিশেষ বন্ধু? তিনি প্রায়ই আসেন এখানে শিকারের জন্য, আমার নীলকুঠিতেই ওঠেন, দু একদিন থাকেন, হয়তো কালও এসে পড়তে পারেন। না বাবু, অত খবর আমার জানা ছিল না, জানবার কথাও ভাবিনি। ঠিক আছে, আপনার অসুবিধা থাকলে আমি না হয় কালই চলে যাব। সির্ফ আজকের রাতটা একটা নিশ্চিন্ত আচ্ছাদনের তলায় যদি একটু আমাকে ঘুমিয়ে নেবার সুযোগ দেন। দেব, তবে একটি শর্তে। বলুন না, কি শর্ত? রাত শেষ হবার আগেই আপনাকে নীলকুঠি ছেড়ে চলে যেতে হবে। বেশ, তাই হবে। ঝুমরু, ভালো করে খানা পাকা, এই সাহেব মেহমান আজ রাত্রে এখানে ডিনার খাবে। ঠিক আছে। ঝুমরু চলে যাচ্ছিল, তাকে আবার ডেকে দাঁড় করালো। ছোট ঘরটায় সাহেবের শোবার ব্যবস্থা করে দিবি, বুঝলি? আচ্ছা সাহেব। গোসল শেষ করে একটা পায়জামা আর ড্রেসিং গাউন গায়ে চড়িয়ে সুন্দর সিং বসবার ঘরে এসে দেখল সোফাটার ব্যাকে হেলান দিয়ে লোকটা আরামে ঘুমোচ্ছে নিশ্চিন্ত হয়ে। সুন্দর সিং কি ভেবে লোকটাকে আর জাগালো না, নিজের শয়ন ঘরে ঢুকে একটা বই নিয়ে বসল। লোকটা খুনি, খুন করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের চোখে ধুলো দিয়ে, কিন্তু কথাটা বলতে লোকটা এতটুকু দ্বিধাবোধ করল না। সহজ গলাতেই বলল সে এক পলাতক খুনি। তারপর এখন কি নিশ্চিন্ত হই না ঘুমোচ্ছে। দেখে তো মনে হয় বয়স খুব বেশি নয়, 30-32 হবে হয়তো। খোলা জানালা পথে সুন্দর সিং বাইরে তাকালো। বেশ চাঁদের আলো বাইরে, তবে আরো কিছুক্ষণ পর কুয়াশা নামবে। আশ্চর্য, কার কাছে শুনেছে এক চায়ের দোকানে বসে লোকটা তার সম্পর্কে, আর সোজা তার সন্ধানে বের হয়ে পড়েছে নিশ্চিন্ত আশ্বাসে যে কটা দিনের জন্য নীলকুঠিতে তার আশ্রয় মিলবে। কাকে খুন করলো আর কেনই বা খুন করলো লোকটা? সাহেব, খানা তৈয়ার হয়ে গিয়েছে, টেবিলে দিব? দে। ওই সাহেব কি করছে রে? ও সাহেব তো ঘুমোচ্ছে। ঠিক আছে, তুই যা, আমি ওকে ডেকে নিয়ে যাচ্ছি। বারদুই ডাকতেই জগৎ সিং ধরপড় করে উঠে বসলো। কন কন? চলুন, খানা তৈরি। জগজিৎ সিং উঠে দাঁড়ালো, বন্দুকটা মাটি থেকে নিয়ে সুন্দর সিং এর পিছনে পিছনে মাঝের ঘরে গিয়ে ঢুকলো। বসুন, গরম গরম চাপাটি, ভাজি ডাল আর মুরগির মাংস। সুন্দর সিং চিরদিনই স্বল্পাহারী, কিন্তু সে দেখল জগজিৎ সিং যেন কতদিনের ক্ষুধার্ত। কতদিন বুঝি ভালো মন্দ কিছু তার পেটে পড়েনি, গোগ্রাসে খেয়ে চলেছে। আর চাপাটি দেবে? আর একটু মাংস? আগে যেমন গরম গরম চাপাটি, তেমনি মাংসটাও খুব ভালো হয়েছে। তা বলুন দিতে। ঝুমরু প্রভুর নির্দেশে আরো গোটা আষ্টেক চাপাটি ও এক বাটি মাংস দিয়ে গেল। আহারাদির পর দুজনে এসে বসবার ঘরে বসল। ঝুমরু গরম কফি দিয়ে গেল। জানি বাবু,
বুঝতে পারছি সিংজি, আপনার খুব খারাপ লাগছে তাই না? অস্বস্তি লাগছে। কোথাকার একটা পলাতক খুনি একটা রাতের জন্য আপনার ঘাড়ে এসে চেপে বসলো তাই না? সুন্দর সিং জগজিতের কথায় কোনো জবাব দিল না। জি समझता हूं मैं। স্বাভাবিক, খুব স্বাভাবিক। জানেন, লোকটাকে আমিও খুন করতে চাইনি, কিন্তু আমার মাথার মধ্যে হঠাৎ আমার কি যে হয়ে গেল, ঝাঁপিয়ে পড়ে লোকটার গলা টিপে ধরলাম। প্রথমটায় নিজেকে ছাড়াবার জন্য প্রাণপণ চেষ্টা করেছে, আছড়ে খিঁচে, কিন্তু পারবে কেমন করে? আরে আমার ডাম্বেল বারবেল করা শরীর, তাছাড়া আমি একটা তাগড়া জোয়ান, আর সে আমার চাইতে বয়সে বুড়ো, রোগা পটকা। আস্তে আস্তে এক সময় সে নিস্তেজ হয়ে এলো, তখনও কিন্তু ওর গলাটা আমি ছাড়িনি। বলতে বলতে হঠাৎ থেমে গেল জগজিৎ সিং। স্থির দৃষ্টিতে খোলা জানালা পথে বাইরে তাকিয়ে আছে। সিংজি, দেখুন তো, কে যেন দাঁড়িয়ে আছে। কেউ তো নয়। সেই লোকটা মধুশীল। মধুশীল? জি হ্যাঁ। কে এসে? জি, যাকে আমি 1.5 বছর আগে খুন করেছি গলা টিপে, সেই তো আমাকে এই 1.5 বছর ধরে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যেখানেই যাই আমার পেছনে ঠিক আছে। কিন্তু এই তো আপনি বললেন তাকে আপনি গলা টিপে। হ্যাঁ হ্যাঁ ঠিক, খুন করেছি তাকে, তবুও সে আমাকে ফলো করছে সর্বক্ষণ, সর্বত্র একটা অভিশপ্ত ছায়ার মতন। ওটা আপনার মনের ভুল, নচেত। না না, এটা ভুল নয় সিংজি। আমি স্পষ্ট দেখেছি, মুখের ওপর তার গরম নিঃশ্বাস অনুভব করেছি। যদি কখনো ঘুমিয়েছি, সে আমার গলা টিপে ধরেছে। বুঝলেন, পুলিশের ভয় নয়, আমি যে এইভাবে 1.5 বছর ধরে পালিয়ে পালিয়ে বেরোচ্ছি, সে ওই মধুশীলের জন্যেই। মধুশীলকে আপনি গলা টিপে খুন করলেন কেন? গলা টিপে খুন করলাম কেন? হ্যাঁ, সত্যি জানতে চান? আমার পৌর বাবাকে সে খুন করেছিল, ছোড়া মেরে, তার ঘুমন্ত অবস্থায়। অথচ এমন কোনো প্রমাণ ছিল না যাতে করে পুলিশ তাকে সন্দেহ করে অ্যারেস্ট করবে, তার কোনো বিচার হয়। তা মধুশীলই যে আপনার বাবাকে ছোড়া মেরে খুন করেছিল জানলেন কি করে আপনি? আপনি কি খুন করতে তাকে দেখেছিলেন? জি হ্যাঁ স্যার, দেখেছিলাম, কিন্তু ঠিক খুন করার সময় নয়। খুন করে আমার বাপকে যখন সে ঘর থেকে বের হচ্ছে, তখন তাকে পিছন থেকে দেখেছিলাম। পিছন থেকে দেখেছিলেন? হ্যাঁ, বাবা যে ঘরে শুতেন দোতলায়, তার পাশের ঘরেই থাকতাম আমি। একটা অস্ফুট চিৎকার কানে আসতেই আমার ঘুম ভেঙে গিয়েছিল। পরে মনে হয়েছিল বাবার ঘর থেকে চিৎকারটা এসেছে। তাড়াতাড়ি মাঝখানে দরজাটা খুলে বাবার ঘরে ঢুকে দেখি মধুশীল বাবার ঘর থেকে বের হচ্ছে। প্রথমটা বুঝতে পারিনি যে বাবা ছোড়াবিদ্ধ হয়েছে। ছোড়াবিদ্ধ বাবাকে দেখেই ছুটে যাই বাইরে লোকটাকে ধরবার জন্য, কিন্তু কেউ নেই, কাউকে দেখতেই পেলাম না বারান্দায়। তারপর? লোকটা যে মধুশীল সেটা বুঝতে পেরেই তাকে ধরবার জন্য বের হয়েছিলাম, কিন্তু তাকে না পেয়ে ফিরে এলাম যখন বাবার ঘরে, ততক্ষণে বাবা মারা গেছেন। কিন্তু মধুশীল লোকটা কে? ও গদ্দার বাবার বিজনেসের একসময় পার্টনার ছিল, পরে সে তার অংশ বাবাকে বেচে দেয়। এদিকে বাবার ছোড়াবিদ্ধ রক্তাক্ত মৃতদেহটার দিকে তাকিয়ে হতভম্বের মতন দাঁড়িয়ে আছি। ওই সময় মধুশীল এসে ঘরে ঢুকলো। আমি সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা আমি টিপে ধরি। চেষ্টা করেছিল মধুশীল নিজেকে ছাড়াবার অনেক, কিন্তু পারবে কেমন করে? আমার যে বারবেল করা শরীর, ওর শরীরটা যখন এলিয়ে পড়ল, সমস্ত প্রতিরোধ শেষ হয়ে গেল।
হাতের মুঠি আমার আলগা হয়ে গেল যেন আপনা থেকেই। মধুশীলের মৃতদেহটা মাটিতে পড়ে গেল। মুখটা হা করা, জিভটা বের হয়ে এসছে, চোখ দুটো ঠেলে বের হয়ে আসছে যেন। উফ, সে এক ভয়ানক দৃশ্য। বলতে বলতে জগজিৎ সিং দু হাতে চোখ ঢাকলো। তার সারাটা শরীর যেন থরথর করে কাঁপতে লাগলো। সুন্দর সিং মুখে কিছু না বললেও বুঝতে পারে পর পর দুটো মৃত্যু তার সমস্ত স্নায়ুর ওপর একটা প্রচণ্ড আঘাত হেনেছিল, যার থেকে তার মনের মধ্যে সম্ভবত একটা মৃত্যু ভয় এসে গিয়েছে এবং সেই মৃত্যু ভয়ে তাকে এখান থেকে ওখানে আত্মগোপন করে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। ধরা পড়লে যে তার ফাঁসি হবে, আর সেই ফাঁসির মৃত্যু ভয় তার পিছনে পিছনে তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। খানিক পরে জগজিৎ সিং যেন একটু সুস্থ হলো। জানেন, এই 1.5 বছর একটা তাড়া করা জন্তুর মতন কেবল ছুটেই বেরিয়েছি। লোকালয়ের বাইরে, মানুষজনের কাছ থেকে দূরে দূরে, কখনো মাঠে, কখনো নদীর ধারে, কখনো ব্রিজের তলায় বা কালভার্টের নিচে, বনে জঙ্গলে, পাহাড়ের ক্লান্তিতে শরীর ভেঙে আসে, কিন্তু দুর্দ্বন্দ্ব চোখ বুঝে ঘুমোতে পারি না, ঘুমোতে পারিনি। সুন্দর সিং চুপ করে বসে রইল। খুনি হত্যাকারী সে নিঃসন্দেহে, এবং ধরা পড়লে আইনে তার ফাঁসিই হবে। কিন্তু সে তো একটা মুহূর্তের যন্ত্রণা। কষ্ট যে কষ্ট, যে যন্ত্রণা ওই লোকটা দীর্ঘ 1.5 বছর ধরে ভোগ করে আসছে, না ঘুম না কিছু, তার তুলনায় ফাঁসির কষ্ট কতটুকু? ওই যন্ত্রণা তো লোকটা যত দিন বেঁচে থাকবে তাকে ভোগ করতে হবে। এর চাইতে পাপের আর বড় প্রায়শ্চিত্ত কি হতে পারে? বাইরে হিমঝরা রাত্রি প্রায় শেষ হয়ে এলো। কুয়াশার আবরণে চাঁদের আলো থাকলেও আর বোঝবার উপায় নেই, ঢাকা পড়েছে। হঠাৎ ওই সময় একটা কুকুরের ডাক ভেসে এলো, প্রায় শেষ রাত্রির স্তব্ধতাকে বিদীর্ণ করে। সঙ্গে সঙ্গে চমকে ওঠে সুন্দর সিং। কুকুরের ওই ডাকটা তার বিশেষ পরিচিত। এসপি মিস্টার সঞ্জীব চ্যাটার্জির অত্যন্ত শিক্ষিত অ্যালসেশিয়ান কুকুর রাজার ডাক। বিরাট অ্যালসেশিয়ান কুকুরটা 3 পুরুষের পেডিগ্রি, অনেকটা ছোটখাটো একটা বাঘের মতো দেখতে। রাজার ডাক এই রাত্রি শেষে এই তল্লাটে, তার মানে পুলিশ সুপার মিস্টার চ্যাটার্জি নিশ্চয়ই এই দিকে আসছেন। এই সময় এই দিকে আসছেন যখন, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। তবে কি জগজিতের খোঁজেই আসছেন পুলিশ সুপার চ্যাটার্জি এই দিকে? কথাটা মনে হতেই সুন্দর সিং ব্যস্ত হয়ে ওঠে। জগজিতের দিকে তাকিয়ে বললে, আপনার আর এখানে বোধহয় এক মুহূর্ত থাকা উচিত হবে না জগজিৎ সিং। কেন থাকা উচিত হবে না? শুনতে পাচ্ছেন না? ওই শুনুন, কিছু শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ, একটা কুকুরের ডাক। ওটা পুলিশ সুপার মিস্টার চ্যাটার্জির কুকুর রাজার ডাক। মনে হচ্ছে গন্ধ শুকে ওকে সে এদিকেই নিয়ে আসছে। চট করে উঠে দাঁড়ায় বন্দুকটা হাতে নিয়ে জগজিৎ সিং এবং যাবার জন্য প্রস্তুত হয়। শুনুন, যে পথে এসেছেন সে পথে আপনার যাওয়া হবে না। তবে তবে কি? অন্য একটা পথ আছে যাতায়াতের, পাকদণ্ডির পথ। সে পথে মানুষই একমাত্র চলতে পারে, জীব তো চলবেই না, ঘোড়ার পক্ষেও দুর্গম। চলুন দেখিয়ে দিচ্ছি। বাড়ির পিছন দিকে কিছুটা এগোলেই সেই পথটা দেখতে পাবেন। রাজার হাত থেকে শেষ পর্যন্ত আপনি বাঁচতে পারবেন কিনা জানি না, তবে চেষ্টা করুন।
সুন্দর সিং বাড়ির পিছনের দিকে গিয়ে জগজিৎকে পাকদণ্ডির পথটা দেখিয়ে দিল। তাহলে चलिए सुंदर सिंह जी, आपका बहुत बहुत शुक्रिया। রাত্রি শেষের কুয়াশাচ্ছন্ন ঝাপসা অন্ধকারে জগজিৎ পাকদণ্ডী পথে এগিয়ে গেল। মুহূর্তে চোখের আড়ালে চলে গেল জগজিৎ। কিন্তু রাজার ডাকটা ওই সময় যেন কাছেই শোনা গেল, বেশ কাছে। সর্বনাশ! তবে কি রাজা গন্ধ পেয়ে গিয়েছে? সুন্দর সিং তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে হান্টিং টর্চ ও রাইফেলটা হাতে নিয়ে বের হয়ে এলো। কুকুরের ডাক কাছে, কাছে। হান্টিং টর্চের আলো ফেলে ফেলে চারদিকে অনুসন্ধান করতে লাগলো রাজাকে সুন্দর সিং, এবং এগোতে লাগলো। বেশি এগোতে হলো না, একটা পাথরের ওপরে বাঘের মতো রাজাকে হান্টিং টর্চের আলোয় দেখতে পেল। ঠিক পাকদণ্ডির দিকে সে মুখ করে গর্জন করছে। এক্ষুনি হয়তো নিচে লাফিয়ে পড়বে। শুধু লাফিয়ে পড়াই নয়, পলাতক জগজিৎকে রাজা ঠিক ধরে ফেলবে। সুন্দর সিং এর চোখের উপর ভেসে উঠল একটা দৃশ্য। পাকদণ্ডির দুর্গম পথ ধরে নেমে চলেছে জগজিৎ, আর বাঘের মতো রাজা তার পিছনে পিছনে ছুটছে। একটু যদি এদিক ওদিক হয়, জগজিৎ পাশের খাদে গড়িয়ে পড়বে। সুন্দর সিং এর কি হলো কে জানে। সঙ্গে সঙ্গে গুলি ভরা রাইফেলটা তুলে নিয়ে সেই কুয়াশার মধ্যেই রাজার ডাকটা নিশানা করে ট্রিগারটা টেনে দিল। শব্দটা পাহাড়ের গায়ে গায়ে ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে কুয়াশার মধ্যে হারিয়ে গেল। সুন্দর সিং এর রাইফেলের গুলি যে অব্যর্থ লক্ষ্য ভেদ করেছে, পরের দিনই সেটা জানা গিয়েছিল। অনেক নিচে একটা খাদের একটা পাথরের উপর গুলিবিদ্ধ রক্তাক্ত চূর্ণ বিচূর্ণ রাজার দেহটা পাওয়া গিয়েছিল। সুন্দর সিং কিছুক্ষণ চুপচাপ করে দাঁড়িয়ে রইল। তারপর আবার ঘরের ভিতর এসে ঢুকে রাইফেলটা যেখানে ছিল সেখানে দাঁড় করিয়ে রাখল। কুয়াশা ভেদ করে একটা গাড়ির হেডলাইটের আলো তার দরজার উপরে এসে পড়ল। সুন্দর সিং বুঝতে পারে পুলিশ সুপার মিস্টার চ্যাটার্জির জিপের আলো। জিপটা এসে কম্পাউন্ডের গেটের সামনে থামল। তারপরে তীক্ষ্ণ হর্নের আওয়াজ। সুন্দর সিং চুপ করে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে। পুলিশ সুপার মিস্টার চ্যাটার্জির গলা শোনা গেল। সুন্দর শান্ত পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিয়ে বলল, কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি এই সকালে? আমার রাজা এই দিকে ছুটে এসেছিল, তার ডাক শোনেননি? হ্যাঁ শুনেছিলাম, তা কি ব্যাপার বলুন তো। আর বলেন কেন, কয়েকদিন আগে খবর পেয়েছিলাম একটা খুনি দুটো খুন করে এই দিকেই নাকি এসে জঙ্গলের মধ্যে কোথাও আত্মগোপন করেছে। তাই বুঝি? হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজে আজ রাজা গন্ধ শুকতে শুকতে এই দিকেই আসছিল। জিপ নিয়ে আমি পিছনে পিছনে তাকে ফলো করছিলাম। আপনি কাউকে দেখেছেন নাকি? কই না তো। 1.5 বছর ধরে পুলিশকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে শয়তানটা। ধরতে পারছেন না? না। বসুন, চা খাবেন? না, এখন সময় নেই, থ্যাংক ইউ। দেখি রাজাটা কোথায় গেল। আচ্ছা চলি। মিস্টার চ্যাটার্জি বের হয়ে গেলেন। ঝুমরু ওই সময় ট্রেতে 2 কাপ মর্নিং টি নিয়ে ঘরে ঢুকলো। वो दूसरा साहब किधर गया साहब? সে তো কাল রাত্রেই চলে গেছে রে। चला गया? হ্যাঁ রে। एक ठो কথা বলবো সাহেব। চায়ের কাপে চুমুক দিচ্ছিল সুন্দর সিং। বৃত্তের মুখের দিকে তাকালো। वो आदमी
अच्छा नहीं था साहब। আচ্ছা আদমি নয় কি করে বুঝলি? वो देखने में मालूम होता है साहब, कोनो जेल पलानो डाकू বা খুনি আদমি নিশ্চয়ই। সুন্দর সিং ঝুমরুর কথার কোনো জবাব দিল না। চায়ের কাপে চুমুক দিতে লাগলো। ঝুমরু চলে গেল। জেল পলাতক খুনি আসামি বা ডাকু? হ্যাঁ, জগজিৎ সিং খুনি, হত্যাকারী, অপরাধী সে নিশ্চয়ই। দেশের আইনের চোখে সে অপরাধী বই কি। ভাবতে ভাবতে সুন্দর সিং তার পঙ্গু হাতটার দিকে তাকালো। বাইরে থেকে বোঝবার অবশ্য কোনো উপায় নেই। কনুইয়ের নিচে তার বাঁ হাতটা আর নেই। গত যুদ্ধে বর্মা ফ্রন্টে হাতটা জখম হয়ে গিয়েছিল। এমনভাবে জখম হয়েছিল যে কনুইয়ের নিচ থেকে হাতটা অ্যাম্পিউট করা ছাড়া উপায় ছিল না। জন্মের মতোই সে বিকলাঙ্গ হয়ে গিয়েছে, যে কারণে তাকে অসময়ে মাত্র 27 বছর বয়সে ইনভ্যালিড পেনশন নিয়ে চাকরি খতম করতে হয়েছে। আজ সে লোকালয়ের বাইরে জঙ্গলের মধ্যে পড়ে আছে। তার এই অবস্থার জন্য কি কেউ দায়ী নয়? কারোর কি কোনো অপরাধ নেই? যারা একদিন আপন আপন স্বার্থে গোলাগুলি, কামান, বন্দুক নিয়ে নিষ্ঠুর শক্তির প্রতিযোগিতায় নেমে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদের সেই হত্যাটা কি হত্যা নয়? পেনাল কোডে কি তাদের জন্য কোনো আইন তৈরি হয়নি? তাদের অপরাধের চাইতে কি বেশি অপরাধ করেছে ওই পলাতক জগজিৎ সিং? সেও তো নিজের স্বার্থে পিতৃহত্যার প্রতিশোধ নিতেই মধুশীলকে গলা টিপে হত্যা করেছিল। তার হত্যাটাই হত্যা, ওদের হত্যাটা হত্যা নয়? তারাও কি জগজিতের মতো খুনি নয়? তাদের যদি বাঁচবার অধিকার থাকে আজকের দুনিয়ায়, জগজিৎ সিংয়েরই বা থাকবে না কেন? ইতিমধ্যে একটু একটু করে বাইরে কুয়াশা কেটে গিয়েছিল। প্রত্যুষের প্রসন্ন আলোয় চারদিক যেন শুচিষ্মান করেছে। পাখি, নানান ধরনের পাখি ডাকছে। সারাটা রাত ঘুম হয়নি। সুন্দর সিং ঘরে গিয়ে ক্লান্ত শরীরটা শয্যার ওপর এলিয়ে দিল। তার মন বলল, জগজিৎ পালাও, পালাও জগজিৎ, পালাও। শুনলেন আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা খুনি। গল্প পাঠ এবং ঝুমুরের চরিত্রে সায়ক, সুন্দর সিং এর চরিত্রে নীলাঞ্জন, জগজিৎ সিং এর চরিত্রে দেবশঙ্কর, পুলিশ সুপার মিস্টার চ্যাটার্জির চরিত্রে সায়ন এবং গল্পের সূত্রধার আমি পূজা। সোশ্যাল মিডিয়া প্রমোশনে মেঘলা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইন করেছে ভঞ্জজাত, এডিটিং এবং পরিচালনায় সায়ক। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর আমাদের সাপোর্ট করতে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের চ্যানেলের ডেইলি আপডেটস পেতে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটিকেও ফলো করে দিন। তাহলে আজ আসি, দেখা হবে আবার সামনের সপ্তাহে নতুন আরও একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য হাসতে থাকুন, সুস্থ থাকুন এবং রোমাঞ্চিত হতে থাকুন।